কারণ হচ্ছে আমাদের টাস্ক কোনটা কয় প্যারা হয় 4 প্যারা থার্ড বেঞ্চ আপনি মোবাইলে তাকাবেন না বলবেন 4 প্যারা কি কি ইন্ট্রো ওভারঅল মানে ডেটা আর হচ্ছে বডি 1 বডি ইন্ট্রো ওভারভিউ বডি 1 বডি 2 সালমান খান কেমনে বুঝছেন ইন্ট্রো ওভারভিউ বডি 1 আর হচ্ছে বডি 2 হ্যাঁ সো আমাদের টাস্ক কোনে কয়টা আইটেম আছে 6টা টাস্ক কোনে হচ্ছে 6টা আইটেম আছে সবাই তো একাডেমিক আপনি ছাড়া না আর জিটিটা আমি দেখাবো না পরে সময় পাইলে সো কি বলতেছিলাম আমাদের টাস্ক কোনে তো কয়টা আইটেম আছে 6টা আপনি বলেন কি কি লাইন চার্ট গ্রাফ চার্ট বার চার্ট গ্রাফ কিসের মধ্যে পড়ে সবগুলো তো গ্রাফই আচ্ছা লাইন বার তারপরে পাই চার্ট তারপরে ফ্লো চার্ট আর হচ্ছে একটা ম্যাপ আরেকটা টেবিল বার চার্ট লাইন চার্ট পাই চার্ট বার চার্ট হচ্ছে বারের মধ্যে দেওয়া থাকবে লাইন চার্ট তো দেখাইছি আগের বেলায় পাই চার্ট হচ্ছে গোল দেওয়া থাকবে এই হচ্ছে 3টা আর এটা হচ্ছে টেবিল বার চার্টের ইনফরমেশনগুলোকে টেবিল অনুযায়ী বলা থাকবে পাইছেন ডিভোর্স রেটস ইন ফিনল্যান্ড এন্ড সুইডেন ডিভোর্স রেট নিয়ে বলা আছে প্যারাফ্রেজিংটা শিখেছিলাম না আমাদের প্রথম আমরা যখন হচ্ছে এই রাইটিংটা লিখবো রাইটিং টাস্ক 1 এর প্রথমত আমাদের কি করতে হয় প্যারাফ্রেজিং করতে হয় প্যারাফ্রেজিংটা আমি আপনাদের আগের ক্লাসে শিখাইছিলাম একটু ট্রাই করেন প্যারাফ্রেজ করা ট্রাই করেন জাস্ট বার চার্টটা এখানে আমার ইনফরমেশন দেওয়া নাই জাস্ট একটা লাইন দেওয়া আছে বাকিগুলো আপনাদের হচ্ছে চার্ট থেকে বের করে নেবেন ইজি দেখেন চার্টটা দেখেন ডিভোর্স রেটস ইন ফিনল্যান্ড এন্ড সুইডেন হ্যাঁ এইখানে একটা জিনিস যেটা আপনি করতে পারেন আপনি সালটা বের করে নিতে পারেন বুঝতে পারছেন এখানে অনেকে হচ্ছে সালটা লেখে নাই 1-2 জন কিন্তু সালটা নিচে দেওয়াই আছে 2011 থেকে 2015 পর্যন্ত দেখেন এটা কিভাবে প্যারাফ্রেজ করবেন একদম সেম এখানে কিন্তু কোয়েশ্চেনটা ইন এ 5 ইয়ার্স অফ পিরিয়ড মানে 5 বছরের পিরিয়ড এটা প্যারাফ্রেজ আমি দেখাইছিলাম কিন্তু আগের ক্লাসে সালকে 3 ভাবে প্যারাফ্রেজ করা যায় ফ্রম টু বিটুইন এন্ড আর হচ্ছে বিয়োগ করে সালটা লিখে দিবেন কিন্তু আমি দেখাইছি আগে সো এই জন্য বলি ডেইলি ক্লাস করতে নাহলে আপনি পরে ক্লাস বুঝবেন না আজকে দুইটা থেকে 3টা বুঝাই দিব যদি সময় পাই 3টা বুঝাই দিব পরে ক্লাসে যারা আসবে তারা কিছুই বুঝবে না বার চার্ট দেখেন ডিভোর্স রেটস ইন ফিনল্যান্ড এখানে হচ্ছে ডিভোর্সের রেট দেওয়া আছে 2টা কান্ট্রিতে ফিনল্যান্ড এবং সুইডেন হ্যাঁ এখানে আগের কিছু অংশ নাই ওটা মেবি প্রশ্নে ছিল এটা ক্রপ করা হ্যাঁ আগের কিছু অংশ বলতে কি বুঝাইছে ওই যে দ্য গ্রাফ শোজ সেটা সব জায়গায় থাকবে আপনাদের কাছে যদি কোনো ক্যামব্রিজ বই থাকে যে কোনো একটা টাস্ক ওয়ান বের করেন আপনি দেখবেন এটা সব জায়গায় লেখা থাকে দ্য গ্রাফ শোজ দ্য এটা দেখায় বা দ্য বার চার্ট শোজ দ্য ম্যাপ শোজ যে কোনো একটা টাস্ক ওয়ান বের করেন The charts below shows. বুঝতে পারছেন বিলোটাকে হচ্ছে আমরা প্রোভাইড অথবা গিভেন বলি বুঝতে পারছেন আর যদি বিলো নাও দেওয়া থাকে তাও আপনি প্রোভাইড অথবা গিভেন দিতে পারবেন সো এটা সিম্পল প্যারাফ্রেজ কিভাবে দেখেন প্যারাফ্রেজিংটা আমি আগের ক্লাসে আলোচনা করছি পুরো ডিটেইলসে জাস্ট প্যাসেজ 1 আমি কিন্তু প্যাসেজ 2 আর প্যাসেজ 1 আর প্যাসেজ 2 ভালো করে দেখাইছি প্যাসেজ 3 আর 4 দেখাই নাই কারণ ওটা বাচ্চা কালের পড়া প্যাসেজ 1 আর 2 ক্লিয়ার করে দিয়েছি আজকে কিন্তু প্যাসেজ 1 আর 2 ক্লিয়ার করব না আহামরি জাস্ট ইন্ট্রোডাকশনটা দেখাই দিয়েছি আরেকটা জিনিস হচ্ছে এই যে আমি এখানে বার চার্টটা লিখছি হ্যাঁ এইটা হচ্ছে যদি প্রশ্নে দেওয়া থাকে বার চার্ট তাহলে সেটাই লিখবেন প্রশ্নে কি দেওয়া প্রশ্নের সেখানে দেওয়া নেই ধরুন হচ্ছে প্রশ্নে গ্রাফ দেওয়া গ্রাফটাই লিখবেন আহামরি আপনি বুঝে বলছেন এটা বার চার্ট তারপর লেখার দরকার নেই বুঝতে পারছেন এটাতে একটু ভেজাল আছে আর আমি ফেস করছিলাম হোয়াট এভার দেওয়া থাকবে আপনি একটা যে কোনো ক্যামব্রিজ বই বের করেন টাস্ক কোনটা বের করেন দেখবেন এখানে লেখাই থাকবে দ্য এইটা শোজ দ্য ম্যাপ শোজ দ্য গ্রাফ শোজ ম্যাপ গ্রাফ যেটা থাকুক সেটাই জায়গায় লিখে দিবেন যদি চার্টস লেখা থাকে তাহলে চার্ট লিখবেন সিম্পল না ওরা যদি বার চার্ট উল্লেখ করে তখন বার চার্ট লিখবেন এছাড়া নিজে এরা করে লেখার দরকার নেই বুঝতে পারছেন সো এরপর হচ্ছে শোজের একটা সিনোনিম লিখে দিবেন আমি আপনাদের অনেকগুলো দেখাইছিলাম আগের ক্লাসে আর আমি বলছিলাম এটা আমার ছিল আমি এটা মুখস্থ করে রাখতাম আমি বাকিগুলো তেমন শিখি নাই আহামরি কারণ হচ্ছে আমার পরীক্ষা হলে কনফিউজ হওয়া যাবে না যে আমি কোনটা ছেড়ে কোনটা লিখবো প্রোভাইডেড লিখবো না গিভেন লিখবো ইলাস্ট্রেট লিখবো না ডেমনস্ট্রেট লিখবো না পোর্ট্রেট লিখবো একটা লিখে দিয়ে আসবো আমি আগে থেকে মুখস্থ করে রাখছিলাম যেন এটা আমার 1-2 সেকেন্ডে লেখা হয়ে যায় কারণ আমি যদি 1 মিনিটও বাঁচাইতে পারি সেটা আমার বাকি জায়গায় কাজে লাগবে বুঝতে পারছেন সো এতটুকু পর্যন্ত কিন্তু মুখস্থ আমি আগে বলছিলাম জাস্ট
এই জায়গাটা চেঞ্জ আসবে, বুঝতে পারছেন? এরপর হচ্ছে ডিভোর্স রেটস ইন ফিনল্যান্ড অ্যান্ড সুইডেন। এরপর ডেমনস্ট্রেটস। এরপর আপনি ডিভোর্স রেটটাকে অনেকভাবে লিখতে পারেন। সেপারেশন অফ কাপলস, আরেকজন যে লিখছে ব্রেকআপ, ব্রেকআপ অফ কাপলস লিখতে হবে, কার ব্রেকআপ বা কার সেপারেশন হয়েছে ওটা বুঝাইতে হবে। ফ্যামিলি সেপারেশন তো ফ্যামিলিরও হয়, কিন্তু এটা তো ডিভোর্স না, বুঝতে পারছেন? আপনি চাইলে সেভাবে প্যারাফ্রেজ করতে পারেন অথবা ডিভোর্সটাও লিখে দিতে পারবেন, কোনো ঝামেলা নেই। রেটসটাকে আমি কি বলছিলাম, রেটস লেখা না এখানে, রেটসটাকে কিভাবে প্যারাফ্রেজ করবেন? পার্সেন্টেজ, পার্সেন্টেজ থাকলে রেটস, রেটস থাকলে পার্সেন্টেজ। আপনি চাইলে রেটসটাও লিখতে পারবেন, ঝামেলা নাই। বেশি প্যারাফ্রেজিং বেশি নাম্বার আশা করতে পারবেন। স্যার আমি যে দুইটাই দিলাম, the percentage of divorce rates দেখেন দ্য প্রোভাইডেড বার্জার ডেমনস্ট্রেটস ডিভোর্স পার্সেন্টেজেস। এখানে এসটা নিয়ে একটু ঝামেলা আছে, এটা একটু জাস্ট খেয়াল করে রাখেন। যদি কোয়েশ্চেনে এস থাকে, আমি আগের ক্লাসে বলছি, কোয়েশ্চেনে যদি এস থাকে আপনি এস দিবেন, না থাকলে দিবেন না। এখানে কোয়েশ্চেনে এস আছে, সো আপনি দিবেন। মাঝে মাঝে একাধিক রেটস থাকলেও এটা রেট লেখে, আপনি রেট লিখে দিয়ে আসবেন, ওটা সেফ জোন। দেখেন এইখানে টু কান্ট্রিজটা আপনি চাইলে এভাবে লিখতে পারবেন, কিন্তু এটা কাউন্ট হবে না। টু কান্ট্রিজ লেখার পরে কান্ট্রিটাকে প্যারাফ্রেজ করার টেকনিকটা কি? যদি কান্ট্রি 4টা থেকে 5টা আসে তাহলে এটা করতে যাবেন না, কান্ট্রি 2টা আসলে এটা করতে যাবেন। 4টা থেকে 5টা যদি কান্ট্রি আসে, আপনি ওগুলোর নাম লিখতে লিখতে এক্সামিনার বুঝে ফেলবে যে আপনি ওয়ার্ড বাড়াইতেছেন নামগুলো লেখা। জাপান, সুইডেন, ইউকে, লন্ডন, কানাডা, এক্সামিনার বুঝে যাবে আপনি 150 ওয়ার্ডস ফিল আপ করার জন্য লিখতেছেন। 2টা অথবা 3টা আসলে তখন হচ্ছে কান্ট্রির নামগুলো উল্লেখ করে দিবেন, আগে লিখে রাখবেন যে কান্ট্রি কয়টা। এবার কান্ট্রি প্যারাফ্রেজিংটা কিভাবে? এখানে 2টা কান্ট্রি আছে, একটা হচ্ছে ফিনল্যান্ড, একটা হচ্ছে সুইডেন। আগে লিখবেন কয়টা কান্ট্রি, 2 কান্ট্রিজ। এরপর আপনি সাজেস লিখেও লিখতে পারেন অথবা ব্র্যাকেটে লিখতে পারেন, হ্যাঁ, যেটা আপনার মন চায়। আমি তো ব্র্যাকেটে লিখতাম। কি কি কান্ট্রি? ফিনল্যান্ড, সুইডেন। So the provided লেখা বুঝে যায় পিছন থেকে, একটু স্লো লিখতে হবে। The provided bar chart demonstrates divorce percentages পর কিন্তু এস হবে, কারণ ওখানে দেওয়া আছে percentages of 2 countries ফিনল্যান্ড এন্ড সুইডেন। এরপরের সালটা এটা পিওর প্যারাফ্রেজিং, এটা কোয়েশ্চেনে দেওয়াই না, আপনি এখান থেকে বের করে আনছেন, আপনার নাম্বার বাড়বে। ফিনল্যান্ড এন্ড সুইডেনটা দেওয়া আছে উপরে, আচ্ছা ওটার জন্য আমার ইয়া দিবে, কিন্তু প্যারাফ্রেজিংটা ঠিক আছে। সালটা বের করার জন্য আপনি একটা এক্সট্রা সুবিধা পাবেন। 2011 to 2015 সাল প্যারাফ্রেজ করার টেকনিক আমি আগের ক্লাসে বলছি, আবারও বলতেছি। ফ্রম টু, বিটুইন, অ্যান্ড, আর হচ্ছে বিয়োগ করে দিবেন, বিয়োগ করে ইন কত বছর? 5 বছর। এনে 5 ইয়ার্স অফ পিরিয়ড। 15 থেকে 11 বিয়োগ করবেন, কত আসবে? 5। বিয়োগ করে আবার হচ্ছে মানে কাহিনী হচ্ছে একযোগ করতে হয়। সিম্পলি আপনি কাউন্ট করবেন কয়টা সাল দেওয়া, 11, 12, 13, 14, 15, 5টা সাল। সো ইনে 5 ইয়ার্স অফ পিরিয়ড, বুঝতে পারছেন? আচ্ছা আরেকটা কথা, এখানে কিন্তু আরেকটা ঝামেলা আছে, এ থাকলে কিন্তু এস হবে না। এগুলো আমি আগের ক্লাসে বুঝাইছি, আপনি না আসলে ঝামেলা। এ আর এস এর কথা এটা বুঝছেন? ইন এ 5 ইয়ার অফ পিরিয়ড, ইন 5 ইয়ার্স অফ পিরিয়ড, এটা আমি আগের ক্লাসে বুঝাইছি। সো এখানে আমরা জাস্ট ফ্রম টু 2 দিতে পারি, বিটুইন এন্ড দিতে পারি, ফ্রম টু 2 দিয়ে দিয়েছি। এই যেটা হচ্ছে প্যারাফ্রেজিং। ইন্ট্রোডাকশন, এটা একটা আপনি ধরুন হচ্ছে 7 থেকে 8 লেভেলের ইন্ট্রোডাকশন, বুঝতে পারছেন? এখানে বলছে ডিভোর্স রেটস ইন ফিনল্যান্ড এন্ড সুইডেন, আমরা এটাকে প্যারাফ্রেজ করে কি লিখছি? দ্য প্রোভাইডেড বার চার্ট ডেমনস্ট্রেটস ডিভোর্স পার্সেন্টেজেস অফ 2 countries ফিনল্যান্ড এন্ড সুইডেন ফ্রম 2011 টু 2015। অ্যান্সারটা দেওয়া আছে, দেখেন হাতের লেখা। ওটার এটা পড়েন, প্যারাফ্রেজিংটা পড়েন কি লিখছে উনি। দেখেন দ্য বার চার্ট পাইছেন? দ্য বার চার্ট প্রোভাইডস হচ্ছে শোজ এর সিনোনিম, নিজে লিখে রাখেন, হ্যাঁ আপনার খাতায় লিখে রাখেন, অথবা গুগল করলেও অনেক পাবেন যে শোজ এর সিনোনিম কি কি, বুঝতে পারছেন? ইনফরমেশন অ্যাবাউট দ্য পার্সেন্টেজেস অফ ডিভোর্সেস ইন ফিনল্যান্ড অ্যান্ড সুইডেন বিটুইন 2011। বুঝতে পারছেন? এটা ওভারভিউতে আপনি বার চার্টে কি লিখবেন? আপনি যদি দেখেন কোনো একটা বার 3 থেকে 4 বছর ধরে জাস্ট হচ্ছে কমছেই, সেটা আপনি ওভারভিউতে লিখে ফেলতে পারবেন। আবার সেকেন্ডলি কোন একটা বার যদি 3 থেকে 4 বছর ধরে জাস্ট হচ্ছে বাড়ছে, কমে নাই, ওইটা আপনি লিখতে পারবেন।
এরপর আপনি যদি কোন একটা পর্যায়ে দেখেন যে বার উঠছে আবার নামছে, এটা আপনি লিখতে পারবেন। ধরেন হচ্ছে এটা তো কম ছিল, বাড়ছে আবার পরে সেটা কমে গেছে, এটাকে বলা হয় ফ্ল্যাকচুয়েশন বা আপস অ্যান্ড ডাউনস। এটাও আপনি লিখতে পারবেন। আমি 3টা কথা বলছি। প্রথমটা আবারও বলতেছি, যদি আপনি দেখেন যে 3-4 বছর ধরে কোন একটা বারের যে রেটসটা ওটা খালি বাড়ছেই, লিখতে পারবেন। খালি কমছে, এটা ওভারভিউতে লিখতে পারবেন। এরপর ধরেন হচ্ছে হঠাৎ করে বাড়লো আবার কমে গেছে, হঠাৎ করে কমছে আবার বেড়ে গেছে, ফ্ল্যাকচুয়েশন বলে, উঠা নামা করা, এটাও লিখতে পারবেন। হচ্ছে 3টা। আরেকটা লিখতে পারবেন, যদি আপনার ওখানে 2টা বার চার্ট দেওয়া থাকে, বুঝতে পারছেন, যদি আপনার কাছে 2টা বার চার্ট দেওয়া থাকে, ধরেন 2টা বার চার্ট দেওয়া আছে, 2টা বার চার্ট বলে এই 2টা কথা বলছি, বারটা কিন্তু একটা সিঙ্গেলও থাকতে পারে, এখানে 2টা দেওয়া আছে, 2টা বার দেওয়া আছে আর কি, চার্টস 2টা না, বার দেওয়া আছে 2টা। সো এই বারের কাহিনীটা কি, যদি দেখেন যে শুরুতে এই প্রথম বারটা কম ছিল, সেকেন্ড বারটা বেশি ছিল, কিন্তু শেষের দিকে প্রথম যে বারটা সেটা বেড়ে গেছে, সেকেন্ড বারটা কমে গেছে, এটাকে বলে আউটরেজ করা। বুঝতে পারছেন? এটা আপনি লিখতে পারবেন। 4টা ওভারভিউ বলছি, 4টার মধ্যে আপনি দেখবেন হচ্ছে একটা দুটো তো শিওর পাবেন, একটা দুটো আপনি শিওর পাবেন। এটা পাইলে সুবিধা কি, আপনার ওভারভিউ লিখতে 1 থেকে 2 মিনিট লাগবে। আমি যখন স্টুডেন্ট ছিলাম আমি লিখেই গেছিলাম যে টাস্ক 1-এর যে আমার খাতা ছিল, একটাই খাতা ছিল, আমি যে ভাগ ভাগ করে নিয়েছিলাম। হ্যাঁ, টাস্ক 1 আমি লিখে রাখছিলাম, টাস্ক 1-এর ওভারভিউ যদি হচ্ছে পাই চার্ট আসে, এটার ওভারভিউ থাকবে এইটা, বার চার্ট আসলে এটার ওভারভিউ আসবে এটা। সো আমার চিন্তাই করতে হতো না। প্যারাফ্রেজিংটা তো আমি পারতামই, প্যারাফ্রেজিং আমার 1 মিনিট লাগতো, ওভারভিউ লিখতে আমার 1 মিনিট লাগতো। সো আমার ইন্ট্রোডাকশন আর ওভারভিউ 2 মিনিটে শেষ হয়ে যেত, আর বাকি বডি 1 বডি 2-এর জন্য আমার কাছে 18 মিনিট থাকতো, ওটাও 18 মিনিট লাগে না। বুঝতে পারছেন? আর রাইটিং এর আরেকটা কাহিনী কিন্তু আমি আপনাদের বলছি, কোন টাস্ক আগে দিতে হয়, টাস্ক 2টা কিন্তু আগে দিতে হয়। এটা কোনো নিয়ম না, দেওয়াটা সেফ জোন। টাস্ক 2-তে মার্ক বেশি, টাস্ক 1-এ মার্ক কম। মার্ক বেশি কম কিছু না, ওইটারও কাহিনী আমি দেখাইছি বোর্ডে। টাস্ক 2টা 2বার কাউন্ট হয়, আপনাকে যখন মার্ক দিবে টাস্ক 2টা 2বার কাউন্ট হবে, টাস্ক 1টা একবার কাউন্ট হবে। আচ্ছা, বাড়তি আলোচনা না করি, ওগুলো আপনারা আপনার পাঁচটার বেঞ্চে আপনাদের কাছে যে সারা শুনি বুঝাই দিবে, ঝামেলা নেই। এটা হচ্ছে ইন্ট্রোডাকশন। বুঝতে পারছেন? যে বার চার্টের যে ওভারভিউটা আবার আলোচনা করতেছি, প্রথমটা হইতেছে ধরেন 3-4 বছর ধরে শুধু বাড়ছে, লেখা যায়। 3-4 বছর ধরে শুধু কমছে, সেটাও লেখা যায়। এবার হচ্ছে উঠছে নামছে, আপস অ্যান্ড ডাউনস, ফ্ল্যাকচুয়েশন, এটাও লেখা যায়। এবং লাস্টলি হইতেছে যে আউটরেজ করাটা। এই বার চার্টটা কেন নিছি, এই বার চার্টে 4টাই হয়েছে, এই জন্য এটা নিয়ে আসছি। এই 4টাই আপনি একদম ক্লিয়ারলি দেখতে পাবেন। দেখেন, আপনি যদি ছবিটা একটু খেয়াল করেন, 2011 সালে নীলটা হইতেছে ফিনল্যান্ড। হ্যাঁ, নীলটা হইতেছে ফিনল্যান্ড, ওটা 2012 সালে কমছে, এরপর আর ওটা কমেই নাই। দেখেন 2013 সালে বাড়ছে, 14-তে বাড়ছে, 15-তে বাড়ছে। এরপর দেখেন সুইডেনের ডিভোর্স রেটটা 2011 থেকে 12 সালে বাড়ছে না কমছে? বাড়ছে। আর হচ্ছে 13, 14, 15-তে কমছে। এটা আপনি লিখতে পারবেন। এটা হচ্ছে 2টা ওভারভিউ। এরপর একটা ভিউ দেখেন, এদের ফ্ল্যাকচুয়েশন আছে, আপস অ্যান্ড ডাউনস। কোথায়? একটা হচ্ছে 2011 থেকে 13-তে, 2টারই ফ্ল্যাকচুয়েশন আছে। ফিনল্যান্ডেরটা বা নীলটা কমছে এবং বাড়ছে, আর সুইডেনেরটা বাড়ছে এবং কমছে। বুঝতেছেন কিছু কি বলতেছি? বুঝতেছেন? আউটরেজ করছে। দেখেন শুরুতে হচ্ছে যে ফিনল্যান্ডের যে রেটটা সেটা কম ছিল সুইডেনের থেকে, সুইডেনের ডিভোর্সের থেকে, কিন্তু মানে ইনিশিয়ালি কম ছিল প্রারম্ভিক সময়, কিন্তু এন্ড অফ দ্য পিরিয়ডে কি হয়েছে, ওটা বেড়ে গেছে, ওইটা কমে গেছে। এইটাই হচ্ছে ওভারভিউ। দেখেন এখন অ্যান্সারে যান, হাতের লেখা অ্যান্সারটাতে বুঝছেন, ইন্ট্রোডাকশনটা বুঝছেন? দেখেন ওভারভিউটা দেখেন। ওভারভিউ হচ্ছে অনেকগুলো জিনিস দিয়ে স্টার্ট হয়, আমি আগে ক্লাসে লেখা দিয়েছিলাম। অ্যাজ ইট ইজ কোয়াইট ক্লিয়ার, হেয়ার ইট ইজ কোয়াইট অবভিয়াস, আরও কিছু লিখে দিয়েছিলাম। আমি হচ্ছে ওভারঅল দিয়ে স্টার্ট করতাম, আপনারা যেটা ইচ্ছে সেটা দিয়ে স্টার্ট করবেন, জাস্ট একটা মুখস্থ করে রাখবেন, যেন পরীক্ষা হলে কনফিউজ না হন যে কী দিয়ে স্টার্ট করবেন। আমি ওভারঅল দিয়ে স্টার্ট করতাম, ওভারঅল দেওয়া আছে এখানে। ওভারঅল সুইডেন এক্সপেরিয়েন্সড আ ডাউনওয়ার্ড ট্রেন্ড। দেখেন সুইডেনের যে রেটটা, এটা হইতেছে একসময় যা হচ্ছে কমতেই আছে, এটা হচ্ছে একটা ট্রেন্ড হয়ে গেছে। এই লাইনটা আপনি হুবহু ইউজ করতে পারবেন, জাস্ট পার্থক্যটা চেঞ্জ কোথায় হবে, সুইডেন জায়গাটাতে, সেখানে যে রেটটা থাকবে সেটা লিখে দিবেন। ওভারঅল গ্যাপ এক্সপেরিয়েন্সড আ ডাউনওয়ার্ড ট্রেন্ড, সিম্পল। বুঝতে পারছেন? দেখেন এরপর ওয়াইল ফিনল্যান্ড শোড অ্যান আপওয়ার্ড ট্রেন্ড, কিন্তু যেখানে ফিনল্যান্ড কি ট্রেন্ড দেখাইছে, আপওয়ার্ড ট্রেন্ড দেখাইছে, এটাও সেম। আপনি জাস্ট ফিনল্যান্ডে এটা চেঞ্জ করে যে রেটটা দেওয়া থাকবে না সেটা ইউজ করে ফেলবেন, হয়ে যাবে। ওয়াইল গ্যাপ শোড অ্যান আপওয়ার্ড ট্রেন্ড throughout the period. Okay, both countries divorce rate had some fluctuations. দেখছেন, both countries divorce rate এইটুকু পর্যন্ত আপনার জাস্ট হচ্ছে চেঞ্জ করতে হবে, সেখানে যেই রেটটা সেটা লিখে দিবেন। had some fluctuations, সেখানে had কেন,
হ্যাড কেন লিখছে? ছিল। এটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে, টাস্ক ওয়ানে এই জিনিসটা অনেক ভেজাল করে। এটা কিন্তু পুরোটা পাস্টে হবে, কারণ 2011 থেকে 2015 আপনি যেই সালে এক্সাম দিবেন সেখান থেকে কাউন্ট হবে। সেই হিসেবে কি পাস্ট না ফিউচার? পাস্ট। এটা হচ্ছে পাস্ট, সো এই জন্য হচ্ছে হ্যাড হয়েছে। প্রেজেন্ট হলে হ্যাভ হইতো, ফিউচার হলে উইল হ্যাভ। অলওয়েজ না না না, ফিউচারে হয়। ম্যাপ বেশিরভাগ করে ম্যাপটা ফিউচারে হয় মাঝে মাঝে, ওগুলো ঝামেলা নাই, জাস্ট টেন্সটা চেঞ্জ হবে আর কি। সো হ্যাড পাস্ট হয়েছে, যদি প্রেজেন্ট হইতো হ্যাভ হইতো, আর যদি ফিউচার হইতো উইল হ্যাভ। হ্যাঁ, ওকে। সো বোথ কান্ট্রিজ ডিভোর্স রেট হ্যাড সাম ফ্ল্যাকচুয়েশন, মানে হচ্ছে দুই কান্ট্রির ডিভোর্স রেটে ফ্ল্যাকচুয়েশন আছে। ফ্ল্যাকচুয়েশন মানে আপস অ্যান্ড ডাউনস, এটাকে ভেবে লিখতে পারবেন। হ্যাঁ, আপনাদের সিনোনিমটা বুঝাই দিয়েছিলাম, কিছু ওয়ার্ডের সিনোনিম বুঝাই দিয়েছিলাম না আগের ক্লাসে? না স্যার। আচ্ছা, আজকে ক্লাসে পরে বুঝাই দিব। আপনাদের সিনোনিমের কিছু পেজ দিছি, ওগুলো আমার একটু বুঝাই দিতে হবে। ওখানে সব কিছু সিনোনিম দেওয়া আছে, যে কোন সময় কী করবেন। লাস্ট ওভারভিউটা, হ্যাঁ, আপনি 3-4টা যা পাবেন সবগুলো লিখে ফেলবেন। ওভারভিউ বাড়ায় লিখলে বডিটা একটু হচ্ছে আপনার এত পেঁচাইতে হবে না, নাহলে বডিটা প্রতিটা সাল ধরে ধরে পেঁচানো সময় সাপেক্ষ। আর ওই যে বলছিলাম না, যত সেন্টেন্স চেঞ্জ করবেন তত নাম্বার বেশি। আপনি একটা সেন্টেন্স যদি বারবার লেখেন একটু অড লাগে। সো বডি 1 বডি 2 একটু কম লিখলে ভালো। আবার হচ্ছে ইম্পর্টেন্ট কোনো ইনফরমেশন যদি আপনি বাদ দিয়ে দেন তাহলে তো আরও ভেজাল। বুঝতে পারছেন? এগুলো মাইবা আপনার হচ্ছে রাইটিং লিখতে হবে। আমি আগেও বলছি, আপনি যত আইএলটিএস রেজাল্ট দেখবেন রাইটিংয়ে সবার কম আসে, কারণ সবাই নিয়মগুলো জানেই না। ওকে, দেখেন লাস্ট লাইনটা, অলদো ফিনল্যান্ড ইনিশিয়ালি মানে হচ্ছে প্রারম্ভিক সময় বা প্রথমের শুরুতে। হ্যাঁ, ফিনল্যান্ড ইনিশিয়ালি হ্যাড এ লোয়ার রেট। ফিনল্যান্ডের যে রেটটা সেটা কি ছিল? কম ছিল। ইট আউটরেস্ট সুইডেন অ্যাট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড। কিন্তু পিরিয়ডের সাথে এটা সুইডেনকে আউটরেস্ট করে ফেলছে। আউটরেস্ট মানে হচ্ছে অতিক্রম করা। Hello everyone, how are you all? I hope everyone is fine. If you are still watching this video, that means you already watched half of the video. So আপনি যে কাজটা করতে পারেন, I just really want to know how many people are still watching my videos. Like আমি যে ভিডিওগুলো এখন আপলোড করতেছি সেগুলো প্রায় 1 বছর আগের ভিডিও। সো আপনি যেটা করতে পারেন, আপনি যদি এখনও হইতেছে ভিডিওর অর্ধেক সময় চলে আসছে, আপনি এখনও ভিডিও দেখতেছেন, এটা যদি হয় তাহলে আপনি যেটা করতে পারেন, আপনি আমাকে একটা ইনস্টাগ্রামে মেসেজ দিতে পারেন। এখানে আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল চলে আসবে, ওখানে গিয়ে আপনি আমাকে ইনস্টাগ্রামে যে কোনো একটা কোয়েশ্চেন আস্ক করবেন রিগার্ডিং আইএলটিএস। আপনি আমাকে ফেসবুকেও নক দিতে পারেন, কিন্তু ফেসবুকে অনেক মেসেজ আসে, এই জন্য সবার মেসেজে রিপ্লাই দিতে টাইম লাগে। কিন্তু ইনস্টাগ্রামে আপনি আমাকে ফার্স্টলি মেসেজ দিতে পারবেন। ভিডিও দেখতে থাকেন। আল্লাহ হাফেজ। জাস্ট মাথায় রাখবেন, আবার কন্ট্রাকশন ইউজ করেন না আবার। সো এইটাই হচ্ছে ওভারভিউ আর কি ইন্ট্রোডাকশন আর ওভারভিউ। বাকি বডি 1 বডি 2 সবগুলো সেম হবে, জাস্ট দেখে দেখে বসাবেন। সেন্টেন্সটা চেঞ্জ করতে হবে, বারবার সেম সেন্টেন্স ইউজ করতে পারবেন না। ওই যে যোগ বিয়োগ করবেন, যে 2011 সালে 45% ছিল, 2012 সালে 50%, এটা লেখা যাবে না। 2012 সালে লেখা যাবে না, লেখাটা সেভ জন। 2012 সালে 5% বেড়ে গেছে, ইট ইনক্রিজড বাই 5%। এখন দেখেন অ্যান্সারটা, এক জায়গায় অ্যান্সার রেখেন, এক জায়গায় লেখেন, তাহলে সুবিধা হবে। সুইডেনস ডিভোর্স রেট ওয়াজ অ্যাবাউট 45% ইন 2011। 2011 সালে সুইডেনের ডিভোর্স রেট ছিল 45%। হ্যাঁ, 2011 সালে হচ্ছে দেখেন 45% ছিল। এই 45%-এরও কাহিনী আছে। এই কাহিনীটা আমি আগের ক্লাসে বলছি। আপনি কিন্তু হুবহু 45% লিখতে পারবেন না, কারণ এ থেকে কিন্তু ক্লিয়ারলি বোঝা যাইতেছে না যে কত পার্সেন্ট। এই জন্য আগে একটা প্রায়ের সিনোনিম দিতে হবে, প্রায়, অ্যাপ্রক্সিমেট, অ্যাবাউট, নিয়ারলি, হোয়াটএভার। আবার হোয়াটএভার লিখেন না, হোয়াটএভার আমি বলছি। হ্যাঁ, সো সুইডেনস ডিভোর্স রেট ওয়াজ অ্যাবাউট 45% in 2011. That is a simple line. Being higher than Finland's rate by approximately 8%. সুইডেনের ডিভোর্স রেট করে 45% ধরছে। আচ্ছা, তাই তো বলেন তো ফিনল্যান্ড আগে কত ধরছে? হ্যাঁ, 8%। বুঝতে পারছেন? ওরা হ্যাঁ 8% হচ্ছে কি হয়েছে, ওটা 8% হচ্ছে কম, ফিনল্যান্ডেরটা কম। ওরা ফিনল্যান্ডেরটাকে হচ্ছে ধরে নিছে কত 37, ধরে ওরা বিয়োগ করে দিছে। বিয়োগ ফলটা কিন্তু এটা প্রায় আসবে অ্যাপ্রক্সিমেটলি 8%। বুঝতে পারছেন? সিম্পল। দেন ইট রোজ টু অলমোস্ট 50% ইন 2012। একদম সিম্পল লাইন। এটা প্রায় 50%-এ চলে গেছে
2012 সালে। However, the figure showed a gradual decrease to about 47% in 2013. আবার একটা সিম্পল লাইন, 2013 সালে 47% চলে গেছে। আপনি যোগ বিয়োগ করে দিবেন, তাহলে নাম্বারটা বেশি পাবেন। আবার এমন যোগ বিয়োগ করে না যেন এক্সামিনারকে ক্যালকুলেটর লয়ে বসতে হয়, কিন্তু উনি কনফিউজ হয়ে যাবে যে কি লেখো কি করছে। দেখেন and continued to decline steadily to the end of the period, এবং হচ্ছে শেষ পর্যন্ত এটা হচ্ছে ডিক্লাইনই করতে আসে, যেটা আমরা ওভারভিউতে লিখছিলাম, রিচিং অ্যারাউন্ড 45% in 2014 and hitting a low point of about 37% in 2015. সো এখানে আহামরি জাস্ট একটা জায়গায় বিয়োগ করছে, বাকি সব জায়গায় আপনি যদি একটু খেয়াল করেন জাস্ট সাল বলে রেটটা বলে দিছে, সাল বলে রেটটা বলে দিছে। বুঝতে পারছেন এখানে ওভারভিউতে ভালো মার্ক আসবে, কারণ ওভারভিউটা অনেক ভালো করে এক্সপ্লেন করছে, এই জন্য মেবি ওখানে বলে নাই। সো ভাগটা বুঝতে পারছেন, ভাগ আপনি কিভাবে করতে পারবেন একটু দেখেন। আমি আপনাকে যখন হচ্ছে লাইন গ্রাফ দেখাইছিলাম, ভাগটা সালে দেখাইছিলাম না, দেখেন এখানে হচ্ছে ভাগটা কিভাবে দেওয়া কান্ট্রিতে। বুঝতে পারছেন, আপনি যেভাবে মন চায় সেভাবে দেখাইতে পারবেন, জাস্ট কম্প্যারিজন থাকতে হবে। বুঝতে পারছেন, আসলে বুঝতে পারছেন কি বলছি, সাল আর কান্ট্রির জিনিসটা বুঝতে পারছেন। লাইন গ্রাফে হচ্ছে দেখাইছিলাম যে মাঝখান দিয়ে ভাগ করে সাল আলাদা করে দিবেন, এখানে হচ্ছে কান্ট্রি দিয়ে ভাগ করে দিচ্ছে প্যারাটা। বডি ওয়ানে কি লিখছে সুইডেনের রেট, বডি টুতে হচ্ছে ফিনল্যান্ডের রেট হবে, তো বডি ওয়ানে একটু ফিনল্যান্ডের রেটও আসছে হালকা। হ্যাঁ, এই কম্প্যারিজন দেখেন। বডি 2 পার্সেন্টেজ অফ ডিভোর্সেস ইন ফিনল্যান্ড ওয়াজ লেস দেন 40% ইন 2011। দেখেন আরেকটা কাহিনী, এটাও শিখে রাখেন, এখানে কোনো অ্যাপ্রক্সিমেট ইউজ করে নাই। ধরেন হচ্ছে আপনি ধরলেন যে এটা 38%, আপনি 38% কীভাবে লিখবেন, নিয়ারলি 38%। আপনি এভাবেও লিখতে পারবেন লেস দেন 40%। 38 তো 40-এর নিচেই আসে নাকি উপরে আসে, সেইটা হচ্ছে আরেকটা টেকনিক শিখে রাখবেন। যোগ বিয়োগ গুণ ভাগ, আর এটা হচ্ছে একটা মার্ক ধরে বলবেন এটা নিচে আসে, অথবা একটা মার্ক ধরে বলবেন এটা উপরে আসে। বুঝতে পারছেন, যত ভ্যারাইটি দেখাবেন তত বেশি মার্ক। অ্যান্ড ইট ডিক্রিজড ইন 2012 সালে কমে গেছে। when about 1/3 of marriage, দেখেন এই লাইনটা অনেক সুন্দর প্যারাফ্রেজিং, when about 1/3 of marriages in Finland ended with a divorce। 2012 সালে ফিনল্যান্ডের ডিভোর্স রেটটা দেখেন তো কত, অ্যাপ্রক্সিমেট কত মনে হয়, 32-33। দেখেন 33 আসলে কত পার্সেন্ট, কত ভাগ, 3 ভাগের 1 ভাগ। আসলে 3 ভাগ বলতে কি বোঝায়, 100 কে বোঝায় কিন্তু। হ্যাঁ, 100 ভাগের 3 ভাগ করলে কত হয়, 33। সো এইটাকে হচ্ছে আরেকভাবে দেখাচ্ছে, দেখছেন ভ্যারাইটি দেখছেন। বলছে যে ফিনল্যান্ড, এখানে কিন্তু বলে না যে 2012 সালে 33%, এখানে বলছে 2012 সালে ফিনল্যান্ডে যত বিয়ে হয়েছে এর মধ্যে 3 ভাগের 1 ভাগ বিয়ে শেষ হয়েছে কিভাবে, ডিভোর্স দিয়ে। সুন্দর প্যারাফ্রেজিং, এগুলো করবেন নাম্বার দিবে। বুঝতে পারছেন, ওকে। অ্যাজ অপোজড টু অলমোস্ট আ হাফ ইন সুইডেন, আর সুইডেনে হাফ ছিল মেবি, দেখেন তো 50 নাকি, সুইডেনে 2012 সালের রেটটা দেখেন তো 50-র কাছাকাছি। সো ওইখানে আপনি সুইডেনের ক্ষেত্রে বলে ফেলতে পারবেন যে সুইডেনে 2012 সালে যত বিয়ে হয়েছে এর মধ্যে হাফ বিয়ে কি হয়েছে, এন্ড হয়েছে ডিভোর্স দিয়ে। যত ভ্যারাইটি তত নাম্বার। দেখেন যারা আগে ক্লাস করেনি তাদের কিন্তু বুঝতে একটু কষ্ট হবে, কারণ মানুষ ডেলি ক্লাস করে বুঝে না। However, the figure experienced a steady growth during the next 2 years। বাকি 2 বছর এটা হচ্ছে একটু গ্রোথ বাড়ছে, আপনি ইনক্রিজ দিয়ে লিখে দিবেন যে বাড়ছে এটা। ইট রোজ টু অ্যাপ্রক্সিমেটলি 39% ইন 13তে কত হয়েছে, 39। দেন ইনক্রিজ বাই, এবার হচ্ছে বিয়োগ করছে, হ্যাঁ আগেটা থেকে বিয়োগ করে 3% পাইছে। আগেরটা কিন্তু ধরে নিছে, আগেটা তাহলে কত ধরছে, ইনক্রিজ হয়েছে, ইনক্রিজ। 2014 সালে কত ধরছিল, হ্যাঁ দেখেন 39% ইন 2013 পাইছেন এই লাইনটা। আর হচ্ছে বলছে দেন ইনক্রিজ বাই 3% ইন 2014, তাহলে 14 সালের রেট কত, বুঝতে পারছেন, 42 ধরে বিয়োগ করে বলছে এত পারছে। বুঝতে পারতেছেন, না বুঝলে বলেন, আমি বলে দিয়েছি, 5 জনকে জিজ্ঞেস করা লাগবে না। অ্যান্ড রিমেইন স্টেডি ফর দ্য নেক্সট ইয়ার। আচ্ছা পরের ইয়ার মেবি চেঞ্জই হয় নাই,
আউটরেসিং দ্য রেট অফ সুইডেন, এবার হচ্ছে সুইডেনের রেটকে আউটরেস করে ফেলছে। সো এটা হচ্ছে টেকনিক বার চার্টের। প্রথমটা ক্লিয়ার করে বুঝাইছিলাম, যারা প্রথম ক্লাস করবেন তারা এগুলো সবগুলো বুঝবেন। জাস্ট ভ্যারাইটি যত দেখাবেন, ইন্ট্রোডাকশন আর প্যারাফ্রেজিং এর ওভারভিউটা আমি দেখা দিছি। বডি অন বডিটা বুঝতে পারছেন, যত ভ্যারাইটি ইউজ করবেন তত বেশি নাম্বার। এটা একটা 9 লেভেলের যে লেখছে ওনার মতে, বুঝতে পারছেন? সো অ্যাটলিস্ট আপনারাও ওই অনুযায়ী লিখে ফেললেন। আচ্ছা আপনারা একটা কাজ করেন তো, ক্যামব্রিজ বই খুলে দেখেন তো বার চার্ট আসে নাকি। আর দেখা লাগবে না, দুজনই পেয়ে গেছে। আমাদের আর 4টা বাকি, পাই চার্ট, টেবিলটা বার চার্টের সেম। হ্যাঁ টেবিলটা আমার দেখানো লাগবে না, সময় পেলে দেখাই দিব। বার চার্ট, টেবিল, ম্যাপ আর হচ্ছে ফ্লো চার্ট, সেটাই তো বললাম। পাই চার্ট, টেবিল, ম্যাপ আর ফ্লো চার্ট, এই 4টা বাকি।